মিশা ছলছল চোখে মায়ের দিকে তাকালো। সালমা যখন দ্বিতীয়বার হাত তুলতে গেলেন, ঠিক তখনই রায়ান তার হাতটা শক্ত করে চেপে ধরল। বরফ শীতল কণ্ঠে সে বলল, ও এখন শুধু আপনার মেয়ে নয়, আমার বউ। আর আমার সামনে আমার বউয়ের গায়ে হাত তোলার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? অভি এসে রায়ানকে সজোরে ধাক্কা দিল। সে 2 পা পিছিয়ে গেল। রাহাত মাঝখানে এসে অভিকে থামানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে সালমা চিৎকার করে এক ভয়ঙ্কর সত্য উচ্চারণ করলেন। নির্লজ্জ মেয়ে, তুই শেষ পর্যন্ত নিজের বাবার খুনিকে বিয়ে করলি? কথাটা শোনার সাথে সাথে মিশার পৃথিবী যেন থমকে গেল। সে স্তব্ধ হয়ে মায়ের দিকে তাকালো। সালমা হিতাহিত জ্ঞান হারিয়ে আবার বললেন, ওই তোর বাবার খুনি, ওই খুন করেছে তোর বাবাকে। মিশার চোখের সেই ভয় মুহূর্তেই নীল আগুনের মতো তীব্র ঘৃণায় রূপ নিল। সে তার টলটলে চোখের দৃষ্টি স্থির করল রায়ানের ওপর। রায়ান আর এক মুহূর্তও সেখানে সময় নষ্ট করল না। সালমার বিষাক্ত কথার মাঝেই সে মিশার কবজি শক্ত করে চেপে ধরল। মিশা কিছু বুঝে ওঠার আগেই রায়ান তাকে হিড়হিড় করে টেনে সদর দরজার দিকে নিয়ে যেতে লাগলো। অভি পাগলের মতো ছুটে এলো রায়ানকে আটকাতে, কিন্তু সালমা চিৎকার করে অভির হাত চেপে ধরলেন। তার কণ্ঠে তখন হাহাকার আর ঘৃণা মিলেমিশে একাকার। তিনি চিৎকার করে বললেন, যেতে দে ওকে অভি, আটকাস না। আজ থেকে আমার আর কোনো মেয়ে নেই। আজ থেকে আমার মেয়ে মরে গেছে। মায়ের মুখ থেকে নিজের মৃত্যু সংবাদ শোনার মতো এই কঠোর বাক্যটি মিশার কানে তীরের মতো বিঁধল। সে দাঁড়িয়ে পড়ে একবার শেষবারের মতো মায়ের দিকে তাকাতে চাইল, কিন্তু রায়ান তাকে থামতে দিল না। মিশা এবার ভেঙে পড়ল। তার বুক ফাটা আর্তনাদ আর হাউমাউ করে কেঁদে উঠল। রায়ান মিশাকে পাজাকোলা করে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিল। মিশার কান্নায় যেন রাতের নিস্তব্ধতা চিরে যাচ্ছিল। রাহাত আগেই ড্রাইভিং সিটে বসেছে। রায়ান অন্ধকার সিটে মিশার একদম গা ঘেঁষে বসল। তার নীল চোখ দুটো এখন আর শীতল নয়, বরং সেখানে এক অদ্ভুত আগুনের আভা। গাড়িতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে মিশা। প্রায় ঘন্টাখানেক পর তারা কামাকুড়ায় পৌঁছায়। রায়ানের বাড়ির সামনেই গাড়ি থামায় রাহাত। রায়ান ধীরে ধীরে উঠে গাড়ি থেকে নেমে মিশাকে খুব সাবধানে কোলে তুলে নেয়, যাতে তার ঘুম না ভাঙে। তারপর রাহাতকে বিদায় দিয়ে চলে যায় বাড়ির ভেতর। উপরে গিয়ে শুয়ে দেয় মিশাকে। তারপর মিশার খুব কাছে গিয়ে কপালে ভালোবাসা এঁকে দিল সে। গায়ে চাদরটা রেখে দ্রুত পায়ে কোথাও বেরিয়ে যায় রায়ান। বাড়ি ফিরে ভোরে, পরনে সাদা পাঞ্জাবি রক্তে মাখানো। সে দ্রুত এসে ওয়াশরুমে ঢুকে যায়। তারপর বেরিয়ে এসে মিশাকে এক নজর দেখে নিচে কিচেনে চলে যায় সে। সেখানেই সকলের জন্য নাস্তা তৈরি করতে থাকে। হঠাৎ সিঁড়ি দিয়ে নিচে নামে মিশা। রায়ান দেখেও না দেখার ভান করে। মিশা দ্রুত পায়ে বাইরের দিকে যেতে গেলে রায়ান নিজের কাজে মনোযোগ দিয়ে ডেকে ওঠে, কোথায় যাচ্ছেন ম্যাডাম? আমি বাড়ি যাচ্ছি, আমার নিজের বাড়ি। রায়ান শব্দ করে হেসে উঠল, সেই হাসিতে বিদ্রূপ আর অবজ্ঞা মাখা। কোথায় বাড়ি আপনার ম্যাডাম? ও, আপনার মায়ের কাছে, যে মা আপনাকে মৃত ঘোষণা করেছে। সেখানে কোন অধিকারে যাবেন? মিশা যেন খাঁচায় বন্দি এক বাঘিনী। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। রায়ান এগিয়ে এসে মিশার খুব কাছে দাঁড়িয়ে তার চিবুকটা স্পর্শ করলো। তুমি হয়তো ভুলে গেছো মিশা, আমি তোমার স্বামী। স্বামীর দিকে এভাবে তাকাতে নেই ডার্লিং, একটু রোমান্টিক হওয়া শিখো। অপমানে আর ঘৃণায় মিশার হিতাহিত জ্ঞান লোপ পেল। সে ক্ষিপ্র গতিতে ডাইনিং টেবিল থেকে একটা ধারালো ছুরি তুলে নিল। রায়ান যখন ঘুরে দাঁড়াচ্ছিল, মিশা সর্বশক্তি দিয়ে তার পিঠে আঘাত করতে চাইল, কিন্তু রায়ানের রিফ্লেক্স অস্বাভাবিক দ্রুত। এক ঝটকায় মিশার কবজি মুচড়ে ধরল। ছুরিটা কেড়ে নিল সে। রায়ান মিশাকে দেয়ালের সাথে চেপে ধরে তার চোয়াল শক্ত করে বলল, কি করবে? মেরে ফেলবি আমায়? এত সাহস কোত্থেকে পাস তুই? আমার ভয় পাস না? আপনার মতো জানোয়ারকে ভয় পাই না আমি। মিশা চিৎকার করে উঠল। আপনি আমার আব্বুকে খুন করেছেন। আপনি একটা পিশাচ, একটা জঘন্য খুনি আপনি। মিশার এমন কথায় রায়ানের চোখে হিংস্রতা ফুটে উঠল, কিন্তু সে কোনো উত্তর দিল না। পরিবর্তে মিশার কাঁপতে থাকা ঠোঁটে এক হিংস্র চুম্বনে ডুব দিল সে। মিশা বাধা দেওয়ার চেষ্টা করলে রায়ান তার পিঠে আর গলায় গভীর আঁচড় কেটে দিল। কয়েক মুহূর্ত পর রায়ান তাকে ছেড়ে দিয়ে তার রক্তবর্ণ চোখের দিকে তাকিয়ে পৈশাসিক হাসল। সে তার গলার আঁচড়গুলোতে হাত বুলিয়ে বলল, বিয়ে হয়েছে, অথচ তোকে কোনো গহনা দেওয়া হয়নি। আজ দিলাম রায়ান কাদিরের দেওয়া ভালোবাসার গহনা। আয়নায় যখন নিজের এই বিধ্বস্ত রূপ আর আমার তো দাগগুলো দেখবি, তখনই মনে পড়বে তুই কার মালিকানাধীন। ঘৃণায় মিশা মেঝেতে থুতু ছিটিয়ে দ্রুত পায়ে উপরে নিজের ঘরে চলে গেল।
তার কান্না তখন অপমানে গুমড়ে মরছে। কিছুক্ষণ পর বাড়িতে হাজির হলো রাহাত, অহনা আর নীরব। রাহাত আর নীরব নিচে লিভিং রুমে বসে রায়ানের সাথে গম্ভীর আলোচনায় মগ্ন হলো। অন্যদিকে অহনা ট্রে হাতে উপরে মিশার ঘরে গেল। অহনা মিশার পাশে বসে খুব যত্ন করে তাকে খাওয়াতে লাগলো। মিশা পাথরের মতো বসে রইল, কিন্তু অহনা দম্বার পাত্রী নয়। সে মিশার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, জানো মিশা, রায়ান মানুষটা বাইরে থেকে যতটা কঠিন, তোমার জন্য ওর পাগলামি তার চেয়েও বেশি ভয়ঙ্কর। তোমাকে পাওয়ার জন্য কি না করেছে, তোমার জন্য উন্মাদ ও। মিশা স্তব্ধ হয়ে অহনার কথাগুলো শুনছিল। তার মাথায় তখন হাজারো প্রশ্ন। ভালোবাসা কি সত্যি এত রক্তাক্ত হয়? লিভিং রুমের থমথমে পরিবেশে নীরবের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। সে রায়ানের সামনে গিয়ে উত্তেজিত স্বরে বলল, ভাই, আরিয়ানকে কে যেন বীভৎসভাবে খুন করেছে। একেবারে বিভৎস অবস্থা। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। রায়ান কোনো উত্তর দিল না। সে অত্যন্ত শান্ত ভঙ্গিতে ল্যাপটপে টাইপিং করছিল, যেন আরিয়ানের মৃত্যু সংবাদ তার কাছে দুপুরের লাঞ্চ মেনুর মতোই সাধারণ কোনো বিষয়। রায়ানের এই অতি প্রাকৃত শান্ত ভাব দেখে নীরব হতভম্ব হয়ে রাহাতের দিকে তাকালো। রাহাত একটা দীর্ঘশ্বাস ফেলে নীরবের মাথায় হালকা গাঁটটা মেরে বলল, এখনো বুঝতে পারছি না এই কাজ কার। শালা, তুই কি এখনো ভিডার খাস? এই যে সামনে আজরাইল বসে আছে, চিনিস না ওরে? নীরব চোখ বড় বড় করে রায়ানের দিকে তাকালো, তারপর অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, কিন্তু তুই ওকে কেন মারলি? শুধু একটা বিয়ের প্রস্তাবের জন্য? রায়ান এবার ধীর স্থিরভাবে মুখ তুলল। তার নীল চোখে এক পলকের জন্য খনি আভা খেলে গেল। সে শীতল কণ্ঠে জবাব দিল, কারণ সে আমার বউয়ের দিকে কামনা দৃষ্টিতে তাকিয়েছিল। ও আমার মিশার সৌন্দর্য দেখেছে, মনে মনে ওকে স্পর্শ করার স্বপ্ন পড়েছে। যে চোখ আমার আমানতের দিকে কোনো জোরে তাকাবে, সে চোখ পৃথিবীতে থাকার অধিকার রাখে না। আমি শুধু ওর চোখ নয়, ওর অস্তিত্বটা মিটিয়ে দিয়েছি। রাহাত শিউরে উঠে বলল। তুই পাগল হয়ে গেছিস রায়ান? রায়ান বাঁকা হাসল। আহসান হাবিবকে কাল সকালে বলে দিবে তার ছেলের লাশের বদলে যেন সে শহর ছাড়ার টিকিট কাটে, নতুবা কালকে সূর্য সে আর দেখতে পাবে না। ঠিক তখনই ওপর থেকে মিশার চিৎকার শোনা গেল। অহনা মিশাকে সামলাতে পারছে না। রায়ান সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তার চেহারায় এক মুহূর্তেই আগের চেয়ে খুনি ভাবটা উধাও। সেখানে এক অদ্ভুত অধিকার বোধে তৃপ্তি। সে সিঁড়ির দিকে পা বাড়িয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, রক্তের দাগ মুছে ফেলা যায় নীরব, কিন্তু রায়ান কাদিরের মালিকানায় কেউ ভাগ বসালে তার দাগ মোছা যায় না, ওটা মহাকালের জন্য রয়ে যায়। ওপরে যেতে যেতে রায়ান শুনতে পেল মিশা কাঁদছে। সে জানে এই কান্নার শেষ কোথায়। সে মিশার জীবন থেকে সব আলো কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু নিজের অন্ধকার দিয়ে তাকে এমনভাবে জড়িয়ে ধরবে যে মিশা পালাতে চাইলেও তার কোনো পথ খুঁজে পাবে না। ভালোবাসা যখন নেশা ছাড়িয়ে উন্মাদনায় রূপ নেয়, তখন মৃত্যুও সেখান থেকে তুচ্ছ হয়ে দাঁড়ায়। কামাকুড়ার সে নির্জন হাইওয়েতে রায়ানের কালো বিএমডাব্লিউ যেন এক খ্যাপাটে বাতাসের মতো ছুটছে। রায়ানের পাশে বসা রাহাত আর পেছনে নীরব। রাহাত হঠাৎ উদাস ভঙ্গিতে বলল, সালা জিন্দিগি, দুই বিবাহিত পুরুষের মাঝে আমি এক মিসকিন। রাহাতের এহেন কথায় নীরব অট্টহাসিতে ফেটে পড়ল। রায়ান এবার আর চোখে রাহাতের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, তোর অ্যান্টেনার প্রবলেম, তাই তোর বিয়ে ঠিক হয়ে বিয়ে করতে পারছিস না। রাহাত এবার রাগে ফুঁসতে লাগলো। নীরব খুব কষ্টে হাসি থামিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আগে বিয়ে কর, তারপর না হয় বাবা হওয়ার স্বপ্ন দেখিস। হঠাৎ হেডলাইটের তীব্র আলোয় সামনের রাস্তাটা সাদা হয়ে গেল। তিনটি কালো মাইক্রোবাস ঐতিহাসিক গর্জনে রায়ানের পথ আটকে দাঁড়ালো। টায়ার ঘষার বিকট শব্দে কামাকুড়ার শান্ত আকাশটা যেন ফেটে পড়ল। রায়ান এক ঝটকায় ব্রেক কষল। সে বুঝতে পারল কাজুকি তার শিকারী কুকুরদের লেলিয়ে দিয়েছেন। গাড়ি থেকে নামলেন স্বয়ং কাজুকি চিরাগানে। তার পাশে ক্রাচ হাতে দাঁড়িয়ে আছে সেই বিভৎস কাঞ্জি। কাঞ্জির চোখে আজ পরাজয়ের গ্লানি নেই, আছে এক পৈশাসিক লালসা। রায়ান আভিজাত্যের সাথে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তার চোখে ভয় নেই, বরং এক অবজ্ঞা খেলা করছে।
কাঞ্জি ল্যাংচাতে ল্যাংচাতে সামনে এগিয়ে এসে তার ভাঙা গলায় আর্তনাদ করে উঠল। কি ভেবেছিলে রায়ান? শহর বদলালে কি আর আমার নাগাল থেকে বাঁচা যায়? তোর এই মিশাকে আমি চাই। আজ ওকে আমার হাতে তুলে না দিলে তোদের তিনজনের লাশ এই পাহাড়ের খাদে পচে মরবে। রায়ান পকেট থেকে একটা সিগারেট বের করে শান্তিতে ধরালো। ধোয়ার কুণ্ডলি ছেড়ে সে জালাল চৌধুরীর দিকে তাকালো। তার চোখে কোনো ভয় ছিল না, বরং ছিল বরফ শীতল স্থিরতা। সে কাঞ্জির দিকে না তাকিয়ে সরাসরি জালাল চৌধুরীর চোখের দিকে তাকিয়ে বলল, ছেলের আবদার তো অনেক বড় কাজুকি সাহেব, কিন্তু রায়ান কাদেরই তার নিজের জিনিস কাউকে দান করার জন্য জন্মায়নি। রাহাত আর নীরব ততক্ষণে গাড়ি থেকে নেমে রায়ানের দুই পাশে এসে দাঁড়িয়েছে। নীরব তার জ্যাকেটের ভেতর থেকে নিঃশব্দে হাত বের করলো, যেখানে একটা রূপালি রঙের রিভলভার চিকচিক করছে। রাহাত দাঁতে দাঁত চেপে বলল, অনেক হয়েছে কাঞ্জি, এবার ঘরে যা, নইলে বাকি হাত পাগুলো আর আস্ত থাকবে না। ঠিক সেই মুহূর্তেই কাজুকির ফোনটা বেজে উঠল। তিনি ফোনটা কানে নিতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ওপাশ থেকে কোনো এক গোপন খবর তাকে স্তব্ধ করে দিল। রায়ান মুচকি হেসে সিগারেটের ছাই ঝাড়ল, যেন সে জানতো এই ফোনটাই সব খেলার মোড় ঘুরিয়ে দেবে। রায়ান শান্ত স্বরে বলল, আপনার গোদাম ঘরে আগুন লেগেছে কাজুকি শিরাগানে। আপনার সবচেয়ে বড় চালানো মালগুলো এখন ধোঁয়াশায় মিশে যাচ্ছে। এখন কি আমার পেছনে নেবেন, নাকি নিজের সাম্রাজ্য বাঁচাতে ছুটবেন? কিন্তু হঠাৎই কাঞ্জি গুলি ছুড়ল রায়ানের দিকে। গুলিটা রায়ানের কাঁধের দিকে ছুঁয়ে গেছে। রাহাত আর নীরব জোরে চিৎকার করে ওঠে। রায়ান তাদের থামিয়ে দেয়, আর ওদিকে কাজুকি কাঞ্জিকে টেনে গাড়িতে তুলে নিজের সাম্রাজ্য রক্ষার জন্য ছুটল। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে কামাকুড়া সেফ হাউসের নিস্তব্ধতা আরও রহস্যময় হয়ে উঠল। গুলি কাজ ছুঁয়ে বেরিয়ে যাওয়ায় রায়ান আর হসপিটালের দিকে যায়নি। নীরব ধীরে ধীরে তাকে সাময়িক চিকিৎসা দিচ্ছে। কাঁধের ক্ষত থেকে তখন রক্ত বের হচ্ছে, কিন্তু রায়ানের মুখে কোনো যন্ত্রণার রেখা নেই। সে নির্লিপ্তভাবে সোফায় বসে আছে। রাহাত অস্থির হয়ে পায়চারি করছিল। তার মনে হচ্ছিল এই খবরটা মিশার জানা উচিত। হয়তো এই বিপদের কথা শুনলে মেয়েটার জমাট বাঁধা বরফ কিছুটা গলবে। রাহাত আর দেরি না করে মিশাকে ফোন করলো। ওপাশ থেকে মিশার সে শান্ত কিন্তু শীতল কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো। মিশা, রায়ান গুলিবিদ্ধ হয়েছে। রাহাতের গলায় একরাশ উদ্বেগ। কাঞ্জির লোকেরা আমাদের উপর অ্যাটাক করেছিল। ওর অবস্থা খুব একটা ভালো না, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। রাহাত আশা করেছিল ওপাশ থেকে হয়তো একটা আর্তনাদ বা অন্তত কিছুক্ষণের স্তব্ধতা আসবে, কিন্তু যা ঘটল তা ছিল কল্পনাতীত। মিশা এক মুহূর্তও সময় নিল না। তার কণ্ঠে কোনো উদ্বেগ বা কম্পন নেই, বরং এক পৈশাসিক শীতলতা নিয়ে এসে জবাব দিল, খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ রাহাত ভাইয়া। তবে আপনি কি আমার কাছে কোনো সহমর্মিতা আশা করছেন? যে মানুষটা আমার জীবনটাকে জীবন্ত নরক বানিয়ে দিয়েছে, সে যদি আজ মরেও যায়, তবে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। মিশার এই রুক্ষ আর নির্দয় উত্তর শুনে রাহাত স্তব্ধ হয়ে গেল। সে ফোনটা স্পিকারে রেখেছিল, তাই রায়ানের কানেও প্রতিটি শব্দ তপ্ত সীসার মধ্যেও গিয়ে বিঁধল। রায়ান নেশালো চোখে রাহাতের দিকে তাকিয়ে এক অদ্ভুত বিদ্রূপের হাসি হাসল। সে তার রক্তমাখা হাতটা বাড়িয়ে রাহাতের হাত থেকে ফোনটা নিয়ে নিল। ফোনের ওপারে মিশা তখনও গুমোট রাগে ফুঁসছে। রায়ান খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, শুনলাম ডার্ক মেরি, তোমার এই অমূল্য দোয়াটুকু কবুল হলে হয়তো আজ রায়ান কাদেরের মুক্তি মিলত। কিন্তু আফসোস, মৃত্যু আজ আমার দরজায় এসেও ফিরে আছে। তোমার ঘৃণাটুকু না হয় এই ক্ষতের উপর লবণের মতো ছিটিয়ে দাও, আমার নেশাটা আরও ভালো জমবে। মিশা কোনো উত্তর না দিয়ে খট করে ফোনটা কেটে দিল। রায়ান ফোনের অন্ধকার ডিসপ্লের দিকে তাকিয়ে সোফায় মাথা এলিয়ে দিল। তার নীল চোখে এখন এক আদিম দহন। সে জানে এই ঘৃণাটাই তাকে বাঁচিয়ে রেখেছে। গাড়ি ছুটছে কামাকুড়ার নির্জন রাস্তা দিয়ে। স্টিয়ারিংয়ে রায়ানের শক্ত হাত, আর পাশের সিটে মিশা পাথরের মতো স্তব্ধ হয়ে বাইরের দিকে তাকিয়ে। নিস্তব্ধতা ভেঙে রায়ানই প্রথম কথা বলল। জিজ্ঞেস করলে না কোথায় নিয়ে যাচ্ছে? মিশা জানালার কাছ থেকে দৃষ্টি না সরিয়ে শীতল কণ্ঠে জবাব দিল। অমানুষের সাথে কথা বলার রুচি আমার নেই। রায়ান তার ছেলের হাসি হাসল। বাহ, এই তো চাই। এই তেজটুকুই তো রায়ান কাদেরের বউয়ের শোভা পায়। মিশা ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। রায়ান একবার নেশালো চোখে মিশার বিধ্বস্ত চেহারার দিকে তাকালো। তারপর এক অদ্ভুত ঘোরে ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে গুনগুন করে গাইতে লাগলো।
হাসপাতালের সামনে এসে গাড়ি থামলো। রায়ান নেমে এসে মিশার দিকে দরজাটা খুলে দিয়ে সংক্ষিপ্ত আদেশ দিল। নাম। মিশা কোনো তর্কে না গিয়ে যন্ত্রের মতো নেমে দাঁড়ালো। রায়ান মিশার চোখের দিকে তাকিয়ে বলল, তোর মা, আমার শাশুড়ি মা এখানে ভর্তি। মিশার পৃথিবীটা যেন মুহূর্তের জন্য দুলে উঠল। আম্মু, অস্পষ্ট স্বরে আর্তনাদ করে উঠল সে। রায়ান নির্লিপ্তভাবে চোখ করল। এখন সুস্থ আছেন, চিন্তা করিস না। বলেই রায়ান গটগট করে ভেতরের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর গিয়ে সে খেয়াল করলো মিশা এখনো সেখানে শূন্য চোখে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। রায়ান ফিরে এলো। কোনো কথা না বলে মিশার হিমশীতল হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। মিশা আজ আর বাধা দেওয়ার শক্তি পেল না। সালমা চৌধুরীর কেবিনের সামনে যেতেই দেখা গেল অভি ভেতরে বসে তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সালমা বেগম আধশোয়া হয়ে অভির সাথে নিচু স্বরে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তেই রায়ান আর মিশাকে ভেতরে ঢুকতে দেখে কেবিনের বাতাস যেন বিষাক্ত হয়ে উঠল। সালমা বেগম বিছানায় সোজা হয়ে বসে দাঁতে দাঁত চেপে বললেন, আবার এখানে কোন সাহসে এসেছিস এই খুনিটাকে নিয়ে? বের হয়ে যা আমার চোখের সামনে থেকে। অভি রাগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রায়ান, তোর স্পর্ধা দিনে দিনে সীমা ছাড়িয়ে যাচ্ছে। এটা হাসপাতাল, এখান থেকে এখনই বেরিয়ে যা, নতুবা। রায়ান অভির কথা শেষ করতে দিল না। সে বাঁকা হেসে সালমার দিকে এগিয়ে গেল। ম্যাম, কতদিন আর চোখে অন্ধ চশমা পরে থাকবেন বলুন তো? সত্যটা কি এতই ভয়ঙ্কর যে দেখার সাহস পাচ্ছেন না? সালমা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি বলতে চাইছো তুমি? অনলি 5 মিনিটস, ধৈর্য ধরুন। বলেই রায়ান সেখান থেকে বেরিয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই সে ফিরে এলো হাতে একটা ল্যাপটপ নিয়ে। সে সালমার কোলের ওপর ল্যাপটপটা রেখে একটা পেন ড্রাইভ ইনস্টার্ট করলো। তার আঙুলের ক্ষিপ্রতা আর চেহারার কঠোরতা দেখে মিশার বুক ধক করে উঠল। রায়ান ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে ক্রূর হেসে বলল, আপনার স্বামী অর্থাৎ আমার পরম শ্রদ্ধেয় শ্বশুর মশাইয়ের মৃত্যুর আসল সিসিটিভি ফুটেজ দেখার জন্য তৈরি তো ম্যাম? যেখানে কোনো আউটসাইডার নয়, আপনার খুব চেনা কেউ। মিশা আর অভি দুজনেই শ্বাসরুদ্ধকর অবস্থায় স্ক্রিনের দিকে তাকালো। ল্যাপটপের ভিডিও প্লে হতেই সবার চোখের মনে স্থির হয়ে গেল। এক অবিশ্বাস্য অন্ধকার সত্যের পর্দা উন্মোচিত হতে শুরু করলো। সে নিস্তব্ধ কেবিনে ল্যাপটপের স্ক্রিনে ফুটে ওঠা দৃশ্যগুলো যেন এক একটি বিষাক্ত তীরের মতো সালমা আর মিশার কলিজায় বিঁধতে লাগলো। হাই ডেফিনিশন ফুটেজে দেখা যাচ্ছে অন্ধকার এক অফিস কক্ষ। সেখানে হাফিজ সাহেব চেয়ারে বসা। পেছন থেকে অতর্কিতে তারই অতি আদরের অভি এগিয়ে এলো। কোনো দয়া নেই, কোনো দ্বিধা নেই। হাফিজ সাহেবের শ্বাসরোধ করার সে বীভৎস দৃশ্য দেখে মিশা নিজের মুখ চেপে ধরল। ভিডিও এখানেই শেষ নয়, এরপর যা দেখা গেল তা আরও ভয়ঙ্কর। অভি গিয়ে কাজুকির সাথে খুব আয়েশ করে বসে সব কিছু পরিকল্পনা করছে এবং সব কিছুর বিনিময়ে সে মিশাকেও কানজির কাছে দেওয়ার ওয়াদা দিচ্ছে। অভি আর রুবায়েত মিলে চৌধুরী সাম্রাজ্যের ধ্বংসের নীল নকশা করেছে। কিভাবে তিল তিল করে ব্যবসাটার টাকা সরিয়ে ফেলা হয়েছে, কিভাবে ভুয়া কাগজপত্রে হাফিজ সাহেবের সই জাল করা হয়েছে, সবই সেখানে পানির মতো পরিষ্কার। সবচেয়ে শিউরে ওঠার মতো দৃশ্য ছিল সেটি, যেখানে দেখা যাচ্ছে অভি পরম মমতায় সালমাকে যে ওষুধ খাইয়ে দিচ্ছে তা আসলে সুস্থ করার জন্য নয়, বরং তিলে তিলে তার স্নায়ু বিকল করে দেওয়ার এক ধীর গতির বিষ। পুরো কেবিন তখন কবরের নিস্তব্ধতা। সালমা চৌধুরীর হাত কাঁপছে, ল্যাপটপটা তার কোল থেকে পড়ে যাওয়ার উপক্রম। মিশা স্তব্ধ হয়ে শুধু দেখছে তার আদর্শ বড় ভাইয়ের আসল পৈশাচিক রূপ। রায়ান বাঁকা হেসে ধীরে ধীরে অভির কাছে গিয়ে দাঁড়ালো। অভির কাঁধে খুব আয়েশ করে হাত রেখে ফিসফিস করে বলল, কেমন দিলাম ভাইয়া? জাস্টিস কে কি বলে না? অভির মুখ ফ্যাকাশে, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে পালানোর কোনো পথ খুঁজে পাচ্ছে না। সালমা বেগম এবার গর্জে উঠলেন। তার অসুস্থ শরীর থেকে যেন এক অলৌকিক শক্তি ভর করলো। তিনি চিৎকার করে বললেন, অভি, তুই তুই মানুষ নাকি কোনো পিশাচ? যে হাতে তোকে খাইয়ে বড় করেছে সেই হাতে তুই আমার হাফিজকে খুন করলি। যে বাড়িতে তুই রাজার হালে বড় হলি সেই বাড়ির ভিত তুই খুঁড়ছিলি। মিশা অভির সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন জল আর ঠোঁটে অবজ্ঞা। ভাইয়া,
আমার বিশ্বাস হচ্ছে না, কেন করলে এমন? বাবা তো তোমাকে নিজের ছেলের চেয়েও বেশি জানতো, ছিল তোমার। সালমা অশ্রুসিক্ত গলায় কিন্তু অত্যন্ত কঠোর স্বরে বলে উঠলেন, ভাবি কোথায়? রক্ত তো আর পাল্টানো যায় না। হাফিজ তোকে ফুটপাত থেকে তুলে এনে এখানেই ঠাঁই দিয়েছিল রিক। অকৃতজ্ঞ পর কখনো আপন হয় না। তুই আজ তা প্রমাণ করে দিলে। ফুটপাত থেকে তুলে আনা মানে? মিশা হতবম্ব হয়ে মায়ের দিকে তাকালো। অভি ভাইয়া কি বড় আব্বুর ছেলে না? সালমা ফুপিয়ে কেঁদে উঠলেন। না মিশা, তোর বাবা একবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হাত থেকে বেঁচে গিয়েছিলেন এই অভির কারণে। তখনও ছিল রাস্তার এক অনাথ ছেলে। কৃতজ্ঞতার স্বরূপ তোর বাবা ওকে ঘরে তুলে আনেন, বড় ভাইজানের হাতে তুলে দেন, ওকে চৌধুরী বাড়ির সন্তান হিসেবে বড় করেন। অভির মুখোশ এখন পুরোপুরি খুলে গেছে। সে বুঝতে পারছে তার সব শেষ। রায়ানের দিকে সে এক হিংস্র দৃষ্টিতে তাকালো, কিন্তু রায়ান তখন বিজয়ী বীরের মতো মিশাকে নিজের দিকে টেনে নিল। কেবিনের ভারী বাতাস চিরে মুহূর্তের মধ্যেই প্রবেশ করলো রাহাত ও নীরব। তাদের পেছনে উর্দি পরা পুলিশের কর্মকর্তারা। অভি তখনও পাথরের মতো দাঁড়িয়ে, পালানোর সব পথ রুদ্ধ দেখে তার চোখে মুখে ফুটে উঠেছে এক চরম পর্যায়ের ছায়া। পুলিশ যখন অভির হাতে হাতকড়া পরাচ্ছিল, তখন সে একবার রায়ানের দিকে তাকালো। সে চোখে ছিল আদিম এক প্রতিহিংসা, কিন্তু রায়ান তখন নির্লিপ্ত। অভিকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে, মিশা আর নিজেকে ধরে রাখতে পারল না। এত বছরের চেনা মানুষটার এমন রূপ আর বাবার মৃত্যুর বিভৎস সত্য তাকে চুরমার করে দিল। সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়তে গেলেই পরম মমতায় মিশাকে নিজের বুকের মধ্যে টেনে নিল সে। মিশা রায়ানের শার্ট খামচে ধরে কাঁদতে লাগলো, যেন এই অন্ধকার পৃথিবীতে এটাই এখন তার একমাত্র নিরাপদ আশ্রয়। সালমা চৌধুরী এতক্ষণ নির্বাক হয়ে সব দেখছিলেন। তার চোখে অপরাধবোধ আর কৃতজ্ঞতার এক অদ্ভুত লড়াই। যে রায়ানকে তিনি এতদিন খুনি ভেবে ঘৃণা করেছেন, সেই আজ তার জীবন আর সম্মান বাঁচালো। তিনি অপরাধীর মতো দৃষ্টিতে রায়ানের দিকে তাকাতেই রায়ান মিশাকে ছেড়ে ধীর পায়ে সালমা বেগমের কাছে গিয়ে দাঁড়ালো। রায়ান সালমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তার সে দাম্ভিক নীল চোখে এখন এক কোমল আর্দ্রতা। সে নিতু স্বরে বলল, প্লিজ ম্যাম, এভাবে অপরাধীর মতো তাকাবেন না। আমি ছোটবেলাতে আমার মাকে হারিয়েছি। বাবার ভুলের প্রায়শ্চিত্ত করতে জেবেকে আপনাদের হাতে তুলে দিয়েছে। এখন আপন বলতে এই পৃথিবীতে আপনারই আমার সম্বল। আমাকে আর দূরে ঠেলে দেবেন না। সালমা বেগমের বাঁধ ভাঙা চোখের জল এবার রায়ানকে ভিজিয়ে দিল। তিনি পরম স্নেহে রায়ানের মাথায় হাত বুলিয়ে কাপা গলায় বললেন, তাহলে মা বলে কেন ডাকছে না বাবা? আজ থেকে যে তোমরা ছাড়া আমারও কেউ নেই। সালমা এবার চোখের ইশারায় মিশাকে কাছে ডাকলেন। মিশা চোখের পানি মুছতে মুছতে মায়ের কাছে এগিয়ে এলো। সালমা পরম মমতায় মিশার হাতটি রায়ানের শক্ত হাতের ওপর রাখলেন। প্রশান্তি নিয়ে বললেন, সুখী হও তোমরা। ইয়োকাহামার প্রশান্ত বিকেল। জানালার বাইরে চেরি ব্লসমের শেষ কিছু পাপড়ি বাতাসে উড়ছে। সালমা চৌধুরী সোফায় হেলান দিয়ে বসে আছেন। তার মুখে অনেক দিন পর এক চিলতে শান্তির আভা। রায়ান কফির মগে শেষ চুমুকটা দিয়ে খুব শান্ত গলায় বলল, ম্যাম, সব গুছিয়ে নিন। আমরা কালকের ফ্লাইটে বাংলাদেশে ফিরছি। নিজের দেশে ফেরার সময় হয়েছে। সালমা চৌধুরী রায়ানের দিকে তাকালেন। তার চোখে এখন আর আগের সে ঘৃণা বা অবিশ্বাস নেই, বরং এক অদ্ভুত মমতা খেলা করছে। তিনি মৃদু হেসে বললেন, এত তাড়াতাড়ি রায়ান? এই দেশটা তো তোমাকে অনেক কিছু দিয়েছে, ফেরাটা কি খুব জরুরি? রায়ান জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে জবাব দিল, এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে সত্যি, কিন্তু আমার শিকড় তো ওখানে। তাছাড়া মিশর জন্য হলে আমাদের ফিরতে হবে। ও এখানে আর থাকতে পারছে না। ওর চোখের কোণ আমি প্রতিনিয়ত বাংলাদেশের জন্য আকুলতা দেখতে পাই। সালমা চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিকই বলেছ। অভি যা করেছে, তারপর এই শহরটা আমার কাছে বিষাক্ত মনে হয়। কিন্তু রায়ান, বাংলাদেশে ফিরলে কি সব ঠিক হয়ে যাবে? সমাজ, মানুষ, তারা কি তোমাকে সহজভাবে গ্রহণ করবে? রায়ান বাঁকা হাসলো, সেই চিরচেনা আত্মবিশ্বাসী হাসি। সমাজ কি ভাবলো তাতে রায়ান কাদেরের কোনো কিছু যায় আসেনি ম্যাম। সালমা আবেগী গলায় বললেন, তোমার এই জেদটাই তোমাকে
আর সবার থেকে আলাদা করে। ঠিক আছে, তুমি যখন বলছো তবে কালই ফিরব। তারপর সালমা মেয়েকে রাগ দেখিয়ে বলল, কিন্তু একটা কথা, দেশে ফিরে তুমি কি আমাকে ম্যাম বলেই ডাকবে? রায়ান থমকে গেল। তার নীল চোখ দুটো মুহূর্তের জন্য আর্দ্র হয়ে উঠল। সে সালমা চৌধুরীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে খুব নিচু স্বরে বলল, না মা, মা বলেই ডাকবো। কামাকুড়ের সমুদ্র যেন আজ বেশি উত্তাল। রাতে রায়ান মিশার দিকে তাকিয়ে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলল, কালকের ফ্লাইটে আমরা বাংলাদেশে যাচ্ছি ডার্লিং। আমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে দিও তো। মিশা কোনো উত্তর দিল না, তবে তার মৌনতায় আজ আর ঘৃণা ছিল না, ছিল এক অদ্ভুত সমর্পণ। রুমে গিয়ে মিশা বড় একটা লাগেজ বের করল। রায়ানের আলমারিটা খুলতেই সে অবাক হয়ে তাকিয়ে রইল। এক পাশে সারিবদ্ধভাবে সাজানো দামি সব পাঞ্জাবি, অন্য পাশে শার্ট আর টি শার্ট। রায়ানের পছন্দের রুচি যে এত মার্জিত তা আগে কখনো খেয়াল করেনি সে। মিশা পরম মমতায় পাঞ্জাবিগুলো ভাঁজ করে সুটকেসে রাখতে লাগলো। প্রতিটি ভাঁজে যেন সে রায়ানকে নতুন করে আবিষ্কার করছিল। হঠাৎ আলমারির এক কোণে তার চোখ পড়ল একটি ছবি, যা ফ্রেমবন্দি অবস্থায় উল্টো করে রাখা। কৌতূহল সামলাতে না পেরে মিশা সেটা হাতে নিল। ছবিতে রায়ান পরনে নীল রঙের এক আভিজাত্যপূর্ণ পাঞ্জাবি, চোখে সেই চিরচেনা বেপরোয়া ভাব, আর ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি। নীল চোখের এই যুবককে পাঞ্জাবিতে যে কতটা মোহনীয় লাগে তা কি সে জানে? হয়তো জানে। ঠিক সেই সময় রায়ান ঘরে ঢুকলো। মিশা চমকে উঠে তড়িঘড়ি করে ছবিটা পেছনে লুকানোর বৃথা চেষ্টা করলো। রায়ান ধীর পায়ে মিশার দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে এক ধরনের আদিম আকর্ষণ। মিশার খুব কাছে এসে তার তপ্ত নিঃশ্বাস মিশার কপালে ঠেকিয়ে সে ফিসফিস করে বলল, কি লুকাচ্ছ আমার থেকে? দেখি। না না, কিছু না তো। মিশার কণ্ঠস্বর কাঁপছে। রায়ান এক প্রকার জোর করেই মিশার হাত থেকে ছবিটা কেড়ে নিল। নিজের ছবিটা দেখে সে উচ্চ স্বরে হেসে উঠল। সেই হাসিতে কোনো দম্ভ ছিল না, ছিল একরাশ মুগ্ধতা। সে মিশার চিবুকটা উঁচিয়ে ধরে এক ভ্রু নাচিয়ে বলল, যাকে ঘৃণা করো, যার এক ফোঁটা স্পর্শে ছিটকে দূরে সরে যাও, তারই ছবি লুকিয়ে লুকিয়ে দেখছ। ইন্টারেস্টিং। মিশা লজ্জায় লাল হয়ে মুখ ঘুরিয়ে নিল। মনে মনে নিজেকেই শাসন করল সে। ঠিকই তো, সে কেন রায়ানের ফটো দেখছে? ছি, শেষের ছি শব্দটা ভুলে একটু জোরেই বলে ফেলল মিশা। রায়ান তা শুনেই থেমে গেল। সে ঘুরে এসে মিশার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। মিশা সারা মুখে অসংখ্য ছোট ছোট চুমু এঁকে দিতে দিতে নেশালো কণ্ঠে বলল, হেঁচিয়ে বলা মুখটাতেই যখন আমার নামটা ভালোবাসা উচ্চারিত হবে, সেদিন আমি শান্ত হব। রায়ান মিশার ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে আলতো করে কামড় দিল। মিশার সারা শরীর দিয়ে যেন এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। সে অনুভব করলো এই বেপরোয়া লোকটার আগল ভাঙা ভালোবাসার কাছে সে বারবার হেরে যেতে চায়। মিশা দুহাত রায়ানের পাঞ্জাবিটা খামচে ধরল। বাইরে তখন পূর্ণিমার চাঁদ উকি দিচ্ছে, আর ঘরের ভেতর দুই হৃদয়ে নিঃশব্দ আলাপনে রচিত হচ্ছে এক নতুন প্রেমের কাব্য।